সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আজ আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিনুল ইসলাম কাগজি। আমিনুল ইসলাম কাগজি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি জেড ফোকাসে। স্বাগত সাইদ খান। দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও এরকম একটি খবর আমাদের হাতে রয়েছে, সেই সংবাদটি আমরা বিশ্লেষণ করব। আজকে যে বিষয়টি আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন। ছাত্র জনতার বিপ্লবের পর এই ছাত্র জনতার সম্মিলিত ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছে, রাষ্ট্রের প্রশাসন এবং রাষ্ট্রকে পুনর্গঠনের যে দায়িত্ব নিয়েছে, সেই সরকারটি 100 দিন পার করেছে এবং সরকার কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী 100 দিনে তারা কতদূর অগ্রগতি, তাদের বিভিন্ন দপ্তর বা রাষ্ট্রের বিভিন্ন সংস্কার যেগুলো তারা করবার কথা বলেছিলেন তার একটি ফিরিস্তি প্রকাশ করেছেন জনসমক্ষে। সেই ফিরিস্তি ধরেই আমরা আসলে বিশ্লেষণ শুনবো আমিনুল ইসলাম কাগজি ভাইয়ের মুখ থেকে। কাগজি ভাই, আপনিও নিশ্চয়ই এই খবরটি দেখেছেন। এই মুহূর্তে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রফেসর ইউনূস দেশের বাইরে রয়েছেন, তারপরেও 100 দিন উপলক্ষে কিন্তু ইউনূস সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের একটি সম্মিলিত ফিরিস্তি প্রকাশ করেছে এবং তাদের ব্যর্থতা এবং তাদের সফলতা তুলে ধরেছে। এটি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে কোনো মন্ত্রণালয় বা কোনো সরকার এভাবে তাদের 100 দিন বা নির্দিষ্ট একটা টেনিউর পরে তাদের অগ্রগতি, তাদের সাফল্য, তাদের ব্যর্থতা প্রকাশ করবেন বলেছিলেন এবং করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ আমাদের চ্যানেল জেডের দর্শকদের। আজকে আমরা যে মুহূর্তে এই আলোচনাটা করছি, সেই আলোচনাটা মূলত আমাদের এই অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের বিপ্লব পরবর্তী যে সরকার হয়েছে, সেই সরকারের 100 দিনের সাফল্য কথা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, সাফল্য না, তাদের কর্মকাণ্ডটা। আচ্ছা, যেহেতু সাফল্য ওইভাবে আসলে বলা যাবে না, তবে কর্মকাণ্ডগুলো তুলে ধরা যাবে। এর মধ্যে উনি এখন যেহেতু আজারবাইজানে আছেন, ওইখানে থাকতেই কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছেন, মানে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলেননি না। উনি এই বক্তব্যটা দেওয়ার ক্ষেত্রে 3G থিওরি দিয়েছেন। সেটার মধ্যে প্রথমে কথা বলেছেন যে কার্বন নিঃসরণ, জিরো কার্বন নিঃসরণ। আচ্ছা, তারপরে দারিদ্র শূন্যে নামাতে হবে, জিরোতে নামাতে হবে, আর হচ্ছে বেকারত্ব। এই তিনটা যদি জিরোতে 3-0, এই 3-0 যদি 3-0তে নামানো যায়, তাহলে মানুষ যে আগে যেভাবে ভোগবাদিতার দিকে, মানে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই যে একটা ধোঁয়া তুলে তুলে কি করতো মানুষ, কিন্তু তখন ভোগবাদীর দিকে যেত। কিছু মানুষ থাকতো বেকার, কিছু থাকতো দরিদ্র, এবং তাদের যে উন্নয়নের জন্য কার্বন নিঃসরণে সারা পৃথিবী কি হলো না হলো, এদিকে এক ধরনের বৈষম্য তৈরি করে আরো দরিদ্র হয়ে পড়তো এবং ধনিক শ্রেণী আরো ধনী, আর পরিবেশটা করে ফেলতো একেবারে কার্বনের বসবাসের অযোগ্য। এই জায়গা থেকে তিনি সরানোর কথা একেবারে নির্দ্বিধায় বলে দিয়েছেন, বিশ্বমঞ্চে বলেছেন। আচ্ছা, এবং এখন বলতে পারি আমরা 100 দিনের যে কর্মকাণ্ড, তারা যখন ক্ষমতা নিল 8ই আগস্ট, সেই সময় কিন্তু পুরা প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল, তারা এই প্রশাসনের শতভাগ তারা নিয়ন্ত্রণ করে রাখছে। এটা সচিবালয় বলেন, পুলিশ প্রশাসনে বলেন, ইউনিয়ন পরিষদ, পুলিশ প্রশাসনে তো মানে কাজেই যোগ দেয়নি। তারা সবাই বাইরে চলে গিয়েছিল যে তারা এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে, তারা আর কর্মক্ষেত্রে আসতে সাহস পায়নি, এরকম একটা অবস্থা। তারপরে সেই জায়গাগুলোতে কিছু কিছু পরিবর্ধন, তারপরে বদলি, নিয়োগ, এই কাজগুলো করেছেন। এবং প্রশাসনে প্রথম কাজটা করতে হয়েছে তাদের খুব জটিল কাজ, যেটা প্রশাসনের উপরে তো কেউ মানে কাজগুলো করতে পারছে না, সচিব পর্যায়ে। সেই সচিব পর্যায়ে কিন্তু কিছু নিয়োগ দিয়ে ফেলেছেন, যারা বিগত সরকারের আমলে একেবারে পিছিয়ে পড়েছিল বা যাদেরকে অবসরে পাঠিয়েছিল, তারপরে ওএসডি করে রেখেছিল, এই সমস্ত কর্মকর্তা অন্যায়ভাবে এই সমস্ত কর্মকর্তাদেরকে আবার ফিরিয়ে এনে প্রশাসন সচল করার একটা উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে আরেকটি কাজ ছিল জেলা প্রশাসক। এই জেলা প্রশাসনটা যেহেতু আমরা বলবো তৃণমূলের, মাঠ প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ পদ, এই জায়গা তারা ফিল আপ করেছে। যদিও প্রথম দিকে বেশ কিছু সমালোচনা হয়েছে, এখন সমালোচনা ঊর্ধ্বে ওঠার মতো ক্ষমতা নেই,
কারণ আমরা ওই সময় দেখেছি যে ওভারনাইট তো নিয়োগ দেওয়ার সুযোগ ছিল না, বাইরে ছিল না, কিছুই না। এবং যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ছাত্রলীগের আছে, মন্ত্রীদের পিএস এপিএস তারাও আছে। তো এইটা হতেই পারে। তো এই জায়গাগুলো মানে ঘাটতি পূরণ করে যথেষ্ট অগ্রগতি সাধন তারা করেছেন এবং প্রশাসনে কিছুটা দুর্বলতাগুলো কাটিয়েছে। আর এই সরকারের সামনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে শিক্ষা খাত। এই শিক্ষা খাতে কিন্তু প্রতি বছর প্রায় 50 কোটি বই সাপ্লাই দিতে হয়। তো এইটা কিন্তু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আর বিগত সরকার কি করেছে, এই বই ছাপার কাজগুলো ভারতের হাতে তুলে দিয়েছিল। আর তারা কিন্তু কখনো সময় মতো বই দিতে পারতো না এবং সেই কাগজগুলো এত নিম্নমানের, কেননা ভারতের যে দিকে তাকাই, কলকাতা হোক আর এই ত্রিপুরা হোক, ত্রিপুরাতে কোনো ছাপাখানাই নেই। অথচ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বা যারা ওখানে সরকার পরিচালনা করে তারা কিন্তু আমাদের এই বাংলা বাজার থেকেই বইপত্র ছাপিয়ে নিয়ে তারপরে সেখানে যায়। অথচ এই যে আমাদের দেশের মুদ্রণ শিল্প, ছাপাখানা, বাদাই সব কিছু এত উন্নত মানের, তারপরেও কিন্তু আমাদের এই ছাপাখানাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি বিগত সরকারের আমলে। তার মূল কারণ হচ্ছে যে বেক্সিমকো, এই বেক্সিমকোই মূল কাজগুলো নিত এবং সিংহভাগ সে বাইরে থেকে ছাপা এবং বাদাই করে ভারত থেকে এনে এই সাপ্লাইগুলো দিয়ে দিত। এই জায়গায় এবার টোটালি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা কাজ করা হয়েছে যে বিগত সরকারের আমলে যে কারিকুলামে বেশ কিছু দুর্বলতা বলবো না, মানে এগুলো নিম্নমানের কিছু কারিকুলাম আমাদের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেইগুলো সেখান থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য অপচেষ্টা, সেই পরিকল্পনাগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বড় ভালো দিক বলে আমার কাছে মনে হয়েছে। এটা এক ধরনের সংস্কার। হ্যাঁ, এটা অবশ্যই সংস্কার। এবং সে খেয়াল করবেন আপনি, এই 100 দিনের প্রোগ্রামের মধ্যে তিনি বলছেন যে প্রাথমিকেও কিন্তু বেশ কিছু সংস্কার করা হয়েছে। প্রাথমিকে আমাদের কিন্তু এই যে সঙ্গীত শিক্ষা, তারপরে শারীরিক শিক্ষা, তারপরে আমাদের আরেকটা হচ্ছে না চারুকলা, যে ওই যে মানে তারা চারুকলার যে শিক্ষা, এইগুলো কিন্তু আগে ছিল না। ওনারা এখন এসেই এই তিনটা সন্নিবেশ করেছেন এবং এখানে বেশ নিয়োগেরও একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইগুলো যদি হয় তাহলে শিক্ষা খাতে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস, এই যে 100 দিনের সফলতায় প্রবাসীদের জন্য কিন্তু এক ধরনের তাদেরকে সম্মানিত করবার একটা উদ্যোগ আমরা দেখেছি। এয়ারপোর্টে নেওয়া হয়েছে, বিমানবন্দরে নেওয়া হয়েছে। এটা সাংঘাতিক একটা কথা। আপনি দেখেন আমাদের রেমিটেন্স যোদ্ধা কারা, যারা আমাদের এখান থেকে একেবারে আনস্কিল্ড, মানে অদক্ষ বেশিরভাগই যায় আমাদের এখান থেকে শ্রমিক, যে তারা যে রেমিটেন্সটা আনে এইটাই তো আমাদের রিজার্ভের বড় অংশ আসে, সবচেয়ে বড় অংশ আসে। অথচ তাদের এই বিমানবন্দরে যেভাবে হেনস্থা করা হয়, যারা দেখেছে তারা জানে। এরা কি করে, এদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করা হয় না। অথচ এরাই কিন্তু আমাদের প্রকৃত যোদ্ধা। এরাই রাষ্ট্রকে 2020 সালে কি ছিল, 2020 সালে আমাদের রেমিটেন্স হয়েছিল $48 বিলিয়ন। আচ্ছা, সেটা লুটপাট করতে করতে একেবারে $16 বিলিয়ন এনে ফেলছিল। গত 2 মাসে, এই সেপ্টেম্বর এবং অক্টোবরে, সেখানে আমাদের দেখা গেল যে $4 বিলিয়ন উপরে চলে আসছে। এখন আমাদের যে $19 বিলিয়ন এবং IMF এর হিসাব অনুযায়ী, তাহলে এই সঠিক হিসাব যে হিসাবে আওয়ামী লীগ আমলে, বিগত আওয়ামী লীগ আমলে এটা ছিল 15, এবং বলা হয়েছিল যে আর কিছুদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে এই রিজার্ভ একেবারে বিপজ্জনক একটা অবস্থায় পৌঁছে যেত, রেড জোনে চলে গেছিল। এবং এটা তো চলতে পারে না, কেননা একটা দেশের 3 মাসের আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে থাকতে হবে। তা সেইটা আমাদের বলা হয়ে থাকে আমদানি ব্যয় হচ্ছে আমাদের প্রায় $7 বিলিয়ন, তাহলে আপনাকে থাকতে হবে কিন্তু $21 বিলিয়ন। কেউ কেউ বলে থাকে $6 বিলিয়ন হলেও হয়, সেটাও তো আপনার $18 বিলিয়ন নিচে গেলে পরে আপনি রেড জোনে চলে যাচ্ছেন। কিন্তু এই ঘটনাগুলোও বিগত সরকারের আমলে অবলীলায় করা হয়েছে। এবং এইখান থেকে রিজার্ভ কিভাবে চুরি করা হয়েছে, তারা কি করলো, রপ্তানি উন্নয়ন তহবিল নাম করে একটা চুরি চামারির বড় খাত তৈরি করে দিল। এখানে যারা বিদেশে রপ্তানি করে তাদেরকে লুটপাট করার জন্য এখান থেকে
এই যে ফান্ড করা হলো প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলারের একটা ফান্ড করেছিল, এই ফান্ড তারা চুরি করতে করতে ওই যে 48 বিলিয়ন ডলার থেকে সরাসরি নিচে চলে আসলো, এবং যে ব্যক্তি একবার পেয়েছে সে পরিশোধ করার আগেই তাকে আবার দেওয়া হয়েছে। মানে যারা সুবিধাটা নিয়েছে তাদের বারবার এই সুবিধা দেওয়া হয়েছে, আর ভিন্ন মতের যে সমস্ত ব্যবসায়ী ছিল বা বিদেশে রপ্তানি করেছে তাদের শেষ করে দেওয়া হয়েছে, তাদের কোনো রপ্তানি তহবিল থেকে উল্লেখ করেছে। সরকারের এই ধরনের একটি উদ্যোগের কারণে 19.83 83 মানে 20 বিলিয়ন ডলার রিজার্ভ আমাদের এখন এই মুহূর্তে পৌঁছে গেছে। আরেকটি জিনিস আমরা দেখলাম যে বিদেশে যে প্রবাসী শ্রমিক যাওয়ার ক্ষেত্রে আরো বেশ কিছু উইন্ডো ওপেন হয়েছে, যেমন মালয়েশিয়া, লিবিয়া, ক্রোয়েশিয়া সহ আর বেশ কিছু দেশের সঙ্গে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যোগাযোগ করে আগে যেখানে 7, 8, 10 বা 20 লক্ষ টাকা দিতে হতো, যেতে হতো, সেখানে কিন্তু মালয়েশিয়াতে 1 লক্ষ টাকার নিচে এবং লিবিয়াতে আরো এরকমই খরচ, এবং ক্রোয়েশিয়ার মতো দেশেও কিন্তু একটা রিজনেবল খরচে শ্রমিকরা যাবার উইন্ডো ওপেন হয়েছে। সিন্ডিকেট করা হয়েছিল এবং 4টা সিন্ডিকেট এই কাজটা করত। মালয়েশিয়ার যত নিয়োগ হতো, এই যে লোটাস কামালের কথা বলা হয়, তারপরে মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির, এবং জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তারপরে আরো 2-3টা কোম্পানি, অন্যতম কুশীলব, এদেরকে এই সুবিধাটা দিয়ে তারা যাই করবে, এবং এইখান থেকে তাদের লুটপাটের পরিমাণ ছিল বলা হয়ে থাকে 25,000 কোটি টাকা, এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু রিপোর্টও প্রকাশিত হয়েছে। তারপরেও এটা কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে ছিল, যে 4টা সিন্ডিকেটের হাতে টোটাল মালয়েশিয়ায় যত লোক নিয়োগ করা হবে সেই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। গভর্নমেন্ট একেবারে বিন্দুমাত্র এদিকে কিন্তু নজর দেয়নি যে এদের কাছ থেকে এত টাকা পয়সা কি করবে। তা যদি এটা কমায় দেওয়া হতো তাহলে আমাদের একজন শ্রমিকের যাইতে খরচ হতো সর্বোচ্চ 1 লাখ টাকা, আর সেখানে 1 লাখ টাকার নিচে, তাহলে তার জমি জমা বিক্রি করে যেতে হতো না, এবং 7 লাখ টাকা মানে কিন্তু যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারপরেও আবার ওখানে কিন্তু তিনি ওপেন করছেন। হ্যাঁ, এবং আরো একটা কাজ হচ্ছে যে কখনো কখনো তারা ওখানে যে বিপদে পড়ছে, মানে চাকরির যে জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দালালদের খপ্পরে পড়ে যাচ্ছে। তাহলে যে ব্যক্তিটা জমি জমা বিক্রি করে তারপরে যাচ্ছে একটা কাজের জন্য, সেইখানে যে তারা প্রতারণার শিকার হচ্ছে, আর আমাদের দেশ থেকে যখন যাচ্ছে, এবং এদের লালন পালন করছে শেখ হাসিনা নিজে, এবং এই কাজগুলো করার কারণেও তো মানুষ তাদের প্রতি একেবারে মানে বিক্ষুব্ধ, মানে একেবারে বিতৃষ্ণা হয়ে তারপরে এই সরকারের বিরুদ্ধে এই কারণে কিন্তু প্রবাসী শ্রমিক যারা রয়েছেন আমাদের ভাই বোনেরা, তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, এবং তারা মিছিল করেছে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে, এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বলা যাবে না, তারা মিছিল করতে বাধ্য হয়েছিল নিরুপায় হয়ে, এবং এই যে করেছে তারা দাঁড়ালোটা কি, যে শেখ হাসিনার বিরুদ্ধে এমন সব অবস্থা তৈরি হয়ে গেছিল সারা দেশের একেবারে তৃণমূল পর্যায়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ যে প্রবাসী শ্রমিকদেরকে যে বিমানবন্দরে যে সম্মানের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে, এবং তাদেরও বলা হয়েছে যে তারা একটু এখন থেকে সাবসিডাইজড মূল্যে তারা এখন খাওয়ার খেতে পারবে, এই ব্যবস্থাটাও করা হয়েছে। আরেকটি মানে সফলতার কথা, সফলতা না, তাদের কর্মকাণ্ডের একটি জায়গায় আমরা দেখলাম রপ্তানি আয় 20% বেড়েছে এই গত 100 দিনের মধ্যে। কালের কণ্ঠের একটা রিপোর্ট, এটা খুব মানে আমরা এই কালের কণ্ঠের একটি সংবাদে দেখলাম, এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি সফলতার তথ্য উঠে এসেছে। আপনি এই যে হঠাৎ করে 20% রপ্তানি আয় বেড়ে যাওয়ার কারণটা কি? এটা কমে গিয়েছিল কেন? আসলে কমে গিয়েছিল এখানে আমি যে আগে একটু কিন্তু আপনাকে হিন্টস দিয়েছিলাম, আপনাকে সব সময় আগে যে কাজগুলো করা হতো সেটা হচ্ছে রপ্তানির নামে মানি লন্ডারিং হতো, রপ্তানির নামে মানি লন্ডারিং যেটা হতো সেটা আর দেশে ফিরতো না, সেই হিসাবটা কিন্তু মাইনাসের খাতায় যেত। আপনি যদি খেয়াল করবেন 2023 সালে একেবারে স্পেসিফিকভাবে 2023 সালে 11 বিলিয়ন ডলার, মানে এদিকে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের দুইটাই হিসাব একত্রিত হতে হয়। তো রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে যে পরিমাণ অর্থ রপ্তানি হয়েছে, পণ্য রপ্তানি হয়েছে, সেখান থেকে 11 বিলিয়ন ডলার ফেরত আসে নাই বাংলাদেশ ব্যাংকের হিসাবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আর এই হিসাব মিলাতে পারছে না, তাহলে তার ট্যাক্স পাচ্ছে না, এই হিসাবগুলো আসে না। এখন ওই
মানে চুরি চামারি ব্যাপারটা হয়েছে কি টোটাল একটা ভরা কলসিতে যদি চক্র, মানে একটা ভরা কলসিতে আপনি পানি ঢালেন কিন্তু চারিদিকে যদি ছিদ্র থাকে পানি তো নিচেই পড়ে যাবে, পানি তো থাকবে না, ভরবে না। কিন্তু এই মানে অন্তর্বর্তী সরকার এসে কি করেছে, কলসির যে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে হয়েছে কি, আমরা এখন দেখতে পাচ্ছি যে কি ধরনের এই যে 20% আজকে যে পরিমাণে এই যে 12%, তারপরে এই যে 20% বেশি হয়েছে, এগুলো শুধুমাত্র ওই চুরি চামারি এবং দুর্নীতি বন্ধ করে দেওয়ার কারণে আজকে আমরা এই উন্নয়নের মানে উন্নয়ন ঠিক না মানে এই যে রপ্তানি আয়ের সঠিক হিসাবটা এখন আমরা পাচ্ছি। আরেকটি জিনিস উঠে এসেছে এই 100 দিনের কর্মকাণ্ডে, যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে বিভিন্ন দেশে বিদেশে অর্থ পাচার হয়েছে, যে 12 থেকে 15 বিলিয়ন ডলার, এটি ফিরিয়ে আনবার জন্য এবং শেখ হাসিনা ঘনিষ্ঠজনেরা 17 বিলিয়ন ডলার পাচার করেছে, এবং এটি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ বিভিন্ন সংস্থার সহায়তা চেয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়েছে। আপনি কি মনে করেন আসলে পাচারকৃত এই অর্থ এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যে উদ্যোগ, এই উদ্যোগ সফল হবে? এই যে আপনি এখানে খেয়াল করেন, এই যে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন আন্তর্জাতিক সংস্থা যখন নিয়োগ করা হয় তখন তাকে রেসপন্স করবে কিন্তু। এখন যে যে জায়গায় অর্থ পাচার করা হয়েছে সেই জায়গাগুলোতে এখন আইনি সহায়তাও কিন্তু তারা পাবে। যেমন আপনি ধরে নেন, প্রথমেই আমরা বলি যদি সাইফুজ্জামান জাভেদ, সাবেক ভূমিমন্ত্রী, তার যে যুক্তরাজ্য, আবুধাবি এবং যুক্তরাষ্ট্রে যে 360টা বাড়ির হিসাব পাওয়া গেছে, এই টাকা তো নিশ্চয়ই তার বাপদাদার টাকা না, বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে নিয়ে সেই জায়গায় বিনিয়োগ করেছে। তাহলে যখন দেখাবে, এবং এই টাকাগুলো তার হিসাব দিতে হবে যে কোথা থেকে এই টাকাগুলো পেয়েছে। এই টাকার হিসাব যখন দিতে পারবে না তখন ওইটা নিঃসন্দেহে তারা আইনি সহায়তা তাদের কাছ থেকে পাবে, যুক্তরাজ্যের কাছ থেকে পাবে, আমেরিকার কাছ থেকে পাবে এবং দুবাইয়ের কাছ থেকে পাবে। আপনি জানেন এই যে সাবেক তথ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে হাসান মাহমুদ, তার বেলজিয়ামে পাওয়া গেছে হলো 12টা বাড়ি, যার প্রতিটা বাড়ির মূল্য হচ্ছে 20 কোটি টাকা করে। আচ্ছা, এটাও কিন্তু তার কি কোনো ব্যবসাপাতি আছে? সারা জীবন মাস্টারি করছে, আর এই আওয়ামী লীগের মন্ত্রী হয়ে এবং সবচেয়ে বিপজ্জনক একজন মন্ত্রী হিসাবে সে এই কয়েক বছর দায়িত্ব পালন করেছে। তাহলে এই টাকার হিসাব তাকে দিতে হবে যে কিভাবে তার এই বিনিয়োগটা হয়েছে। এবার আসেন আন্তর্জাতিক যে ম্যাগাজিন ফোর্বস, যেটা তার হিসাবে সিঙ্গাপুরে যারা ধনী আছে 50 জন ধনীর মধ্যে 41তম ধনী হচ্ছে সামিট গ্রুপ, আজিজ খান, সামিট গ্রুপের কর্ণধার আজিজ খান। আচ্ছা, এই টাকাটা কোথা থেকে গেছে? বাংলাদেশের টাকা। সামিট গ্রুপ সবচেয়ে কিন্তু পাচার করে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে দিয়েছেন, নাগরিকত্ব সারেন্ডার করেছেন। আচ্ছা, সিঙ্গাপুরের নাগরিক হোক আর যাই হোক, টাকাটা গেছে কোত্থেকে? এই টাকা বাংলাদেশ থেকে গেছে, এবং এই বাংলাদেশের টাকা যদি গভর্নমেন্ট যদি মনে করে এবং এই আইনি সহায়তার জন্য যখন তারা এই সমস্ত কাগজপত্র চাইবে তখন অবশ্যই দিতে বাধ্য হবে। আর এই সময় সামিট গ্রুপও কিন্তু বাংলাদেশের সামিট গ্রুপের বিভিন্ন জায়গায় বিনিয়োগ আছে, টাকা এইখানে বিনিয়োগ করে টাকাগুলো নিয়ে যাবে। আচ্ছা, আরো এই যে বেক্সিমকো গ্রুপেরও রয়েছে অনুরূপ টাকা পয়সা বাইরে আছে। এস আলম গ্রুপের রয়েছে। এস আলম গ্রুপ তো একেবারে রীতিমতো জাহাজ ভর্তি করে ডলার নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে। তার সিঙ্গাপুরে মাল্টি স্টোরিড শপিং মল, তার মালয়েশিয়াতে আছে শপিং মল মাল্টি স্টোরিড এবং 7 স্টার হোটেল রয়েছে, তারপর সাইপ্রাসে রয়েছে। তারা তো সাইপ্রাসের নাগরিক, একটা পরিবারের 12 জন সদস্য। বসুন্ধরা গ্রুপ তাদের ওই একই অবস্থা, তারা বিভিন্ন জায়গায় এইভাবে টাকা পয়সা লুটপাট করে বাইরে পাচার করে দিয়েছে। এবং এই বসুন্ধরা গ্রুপের যিনি মালিক, তিনি চেয়ারম্যান যে আহমদ আকবর সোবহান, তিনি শেখ হাসিনাকে তো একেবারে প্রকাশ্যে বলেছিলেন যে মরার পরেও তাকে সাপোর্ট দিবেন, তার মানে কবরেও টাকা পাচার করে রেখেছেন মনে হয়, এরকম ভাবখানা ছিল। যাই হোক, আমরা আশাবাদী যে এই সরকারের এই কার্যকর উদ্যোগে হয়তো বাংলাদেশের জনগণের যে টাকা বিদেশে চলে গেছে বা বেহাত হয়েছে সে টাকা ফিরবে। আরেকটি সফলতার কথা কিন্তু বলা হয়েছে, সেটি হচ্ছে টিসিবি, যে মধ্যম আয় বা নিম্নবিত্ত মানুষদের জন্য যে ন্যায্য মূল্যে নিত্যপণ্য সরবরাহ করার যে উদ্যোগ সরকারের রয়েছে, এটি আসলে বেশ পুরনো উদ্যোগ। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে
কিন্তু এক ধরনের প্রচারণা ছিল, অপপ্রচার বলবো এটি, যে 43 লাখ টিসিবির কার্ড বাতিল করে দিয়েছে প্রফেসর ইউনূস সরকার এসে। কার্যত সেটি কিন্তু বাতিল ছিল না, এটি স্মার্ট কার্ড করা হয়েছে, যে পুরনো ওই কার্ড শুধুমাত্র ওই কার্ডটি বডিটি বাতিল করে একই ব্যক্তির ওই কার্ডটি স্মার্ট কার্ড করা হয়েছে। এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে কিন্তু ওই কার্ডগুলোই রয়েছে, হ্যাঁ ওই কার্ডধারীরাই আছেন এবং তারাই পাবে। এবং সেক্ষেত্রে এক্ষেত্রে পণ্য পাওয়া আরো সহজ হয়ে যাবে। আগে তো লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো, এবং এমনও দেখা গেছে যে শুধুমাত্র তার সামান্য কিছু এই পণ্য পাওয়ার জন্য সারাদিন লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়েছে। তাহলে একজনের ওই কিন্তু দিনের যে ওইখানে যে সময়টা দিল, এই সময়টা অন্য কাজে যদি ব্যয় করতো তাহলে সেখান থেকেও পর্যন্ত সে। আমরা তো হাসিনা সরকারের সময় দেখেছি যে মিরপুরে আলোচিত একটি খবর, যে একজন বয়স্ক বাবা সারাদিন টিসিবির লাইনে দাঁড়িয়ে বিকেল বেলা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে এবং কিছু না পেয়ে তিনি কিন্তু কিনতে পারেন। আমাদের প্রেস ক্লাবের সামনেও তো আমরা বারবার দেখি যে, এবং আমরা সচিবালয়ের সামনে দেখেছি সচিবালয়ের সামনে লাইন দাঁড়িয়েছে। এবং এর নিম্ন আয়ের এলাকা, বিশেষ করে এই কামরাঙ্গী চর বলেন, যাত্রাবাড়ির দিকে বলেন, তারপরে এই যে সমস্ত নিম্ন আয়ের এলাকার লোকজনগুলো বসবাস করে, তাদের ওই সমস্ত জায়গায় যখন যায় তখন লাইনের দৈর্ঘ্যটা অনেক বড় থাকে। তো এদের এই জায়গা থেকে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য এই কার্ডগুলো কিন্তু হচ্ছে স্মার্ট কার্ড, এবং সহজ করা হচ্ছে পদ্ধতিটা। কাগজি ভাই, আরেকটি সফলতা কিনা বলতে পারছি না এই মুহূর্তে, সরকার উদ্যোগ নিয়েছে মার্চ মাসে, হয়তো রমজান 2025 সালের, এবং রমজানের যে ইফতার পণ্য বা ইফতার সামগ্রী, এই পণ্যগুলো কিন্তু 1-1.5 মাস বা 2 মাস আগেই বাজারে চলে আসে, বা বিদেশ থেকে যেগুলো আমদানি করতে হয় সেগুলো চলে আসে। এবং এই পণ্যগুলো আমদানি করতে 11টি নিত্য পণ্যে কিন্তু সরকার এলসি মার্জিন আরো নামিয়ে এনেছেন। এটি কেমন উদ্যোগ, বা এর সুফল সাধারণ নাগরিক পাবেন কিনা? আমরা অনুষ্ঠানের শেষ পথে একটু ছোট করে বিশ্লেষণ করবেন, সবগুলো বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। আমাদের এখানে রমজানের সময় সবচেয়ে বড় পণ্য সেটা হচ্ছে খেজুর। তো সেটা আনার ব্যাপারে, এবং এই 11টি যে পণ্য উপরে ব্যাংক থেকে বা সরকার যে শুল্ক কমিয়ে দিয়েছে, এটা সাধারণ জনগণের কথা চিন্তা করেই কিন্তু করা হয়েছে। কিন্তু যে যাই করুক না কেন, এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই সিন্ডিকেটের হাতে যখন পড়ে, তখন কিন্তু আর দামের ক্ষেত্রে মানে যতই তারা সুবিধাটা নিচ্ছে, সরকারের শুল্ক সুবিধাটা নিচ্ছে, কিন্তু জনগণের হাতে সঠিক পণ্য এবং সঠিক মূল্যে তারা দিচ্ছে না। এই জায়গাটাও কিন্তু হিট করা উচিত। আপনি বোঝাতে চাচ্ছেন যে বাজার মনিটরিংটা আরো খুবই স্ট্রং করতে হবে, জোরদার করতে হবে, এবং জোরদার করলেই পরে এই সুবিধাটা জনগণ পাবে। কাগজি ভাই, আমরা শেষ দিকে অনুষ্ঠানের, আর এরকম একই অবস্থায় কৃষি পণ্যের উপরেও বা কৃষকদের জন্য কৃষি বান্ধব অনেকগুলো উদ্যোগ রয়েছে। আমরা সময় স্বল্পতার কারণে হয়তো আজকে আমরা আলোচনা করতে পারছি না, পরবর্তীতে আলোচনা করব। সবচেয়ে একেবারে চোখে পড়ার মতো যে জিনিসটি, সেটি হচ্ছে শিক্ষার্থীদের সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য শিক্ষার্থীদেরকে কিন্তু পার্ট টাইম একটি কাজের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন, রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে আমাদের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে অনেক শিক্ষার্থীরা মেসে থেকে বা হলে থেকে তারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। সেক্ষেত্রে তাদের অনেক সময় অর্থনৈতিক নানান ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এটি কেমন উদ্যোগ বলে এইটাকে আমি প্রথম দিনেই সাধুবাদ জানিয়েছি। তার কারণ হলো, এখানে তো বেশি সময় তাদেরকে ব্যয় করতে হচ্ছে না, দিনের একটা অংশ তারা এইখানে ব্যয় করবে, তারা থাকবে। এবং এই শিক্ষার্থীদের দেখলে কিন্তু আমি দেখেছি যে গাড়ি যারা চালায় তারাও একটু সমীহ করে চলে, যে এদেরকে খেপানো যাবে না। আচ্ছা, আর এরা যদি এই বাড়তি একটু সময় দিয়ে যদি কিছু বাড়তি আয় করতে পারে, তাহলে তার লেখাপড়ারও যে পরিবারের উপরে চাপ কমে যাবে। তাহলে এই উদ্যোগটা, এবং এতে তার লেখাপড়া কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর প্রতিদিন তো তাকে করতে হচ্ছে না, দিনের একটা সময় বা একদিন পর পর একটা রোস্টার করে নিয়ে তার সুবিধা মতোই এই কাজটা করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ পার্ট টাইম। এটা তো সারা পৃথিবীতেই আছে। সেক্ষেত্রে এই তরুণ প্রজন্ম বকে দেওয়ারও যে প্রবণতা থাকে, সেটা থেকে উদ্ধার পাবে। আরেকটি জিনিস, যেটি শেয়ার বাজার, যেখানে আওয়ামী লীগ, যখনই আওয়ামী লীগের নাম এসেছে তখনই শেয়ার বাজারে কেলেঙ্কারি বা ধস, বা আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের আত্মহত্যা করতে হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মাহুতি দিতে হয়েছে, অনেক সংসার নিঃস্ব হয়েছে। সেই শেয়ার বাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে, এবং সেটি কিছুটা কার্যকর দেখছি। এই বিষয়টি ছোট্ট করে একটু বলুন। শেয়ার বাজার লুটপাট করার জন্য ওই যে দরবেশের কথা বলা হয়তো, সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের দলের সদস্য হওয়ার সত্ত্বেও কিন্তু বারবার বলতেন, এই যে শেয়ার বাজার লুটপাট করার জন্য দরবেশ নিয়োগ করা হয়েছে, অর্থাৎ
এই যে সালমানের প্রমাণ 1996 সালে যখন প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একেবারে কাগজ বিক্রি করলো, কাগজ সার্টিফিকেট, তখন তো এই ডিজিটাল না হওয়ার কারণে কাগজ বিক্রি করে শাইন পুকুর তার একটা কোম্পানি ছিল, এইটা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে উঠাই নিল। একই না, ওই যে তারপরে আবার আসলো হচ্ছে 2008 সালে যখন আসলো একই কাজ তাই করলো, এবং তার মনোনীত যে একজন কি বলে চেয়ারম্যান, ওই যে কি বলে স্টক এক্সচেঞ্জের যে চেয়ারম্যান নিয়োগ করা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে, যাকে নিয়ে নেওয়া হলো, ওই একই কেস করা হলো যে এই দরবেশকে হেল্প করবে, দরবেশকে সেই দরবেশকে হেল্প করবে, আর দরবেশ যাকে হেল্প করার দরকার শেখ হাসিনাকেই হেল্প করছে এবং ওই পরিবারকেই হেল্প করছে। স্বল্পতার কারণে আমরা আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করতে পারিনি, যেমন মেট্রো রেল, যে মেট্রো রেল সংস্কারের জন্য বলা হয়েছিল 200-300 কোটি টাকা খরচ হবে, কিন্তু মানে মোটামুটি 1 কোটি টাকার মধ্যে কিন্তু দুইটাই হয়ে গেছে টাকার মধ্যে। আর তারপরে শুক্রবারে নাকি চালু করা যাবে না, তাদের সেই ম্যান পাওয়ার নেই, এখন তো রীতিমতো সেই শুক্রবারে আরো একটি উদ্যোগ যেটি প্লাস্টিক পণ্য বর্জন, প্লাস্টিকের ব্যাগ বর্জন, এটিও পলিথিন নিয়ন্ত্রণ, এটা চেষ্টা করা হয়েছিল 2001 সালে, পরিবেশ বান্ধব নানান ধরনের উদ্যোগ নিয়েছে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে বিচার বিভাগ। আমরা ইতিমধ্যেই বিচার বিভাগকে বেশ স্বাধীনভাবে আমরা দেখছি যে তারা কথা বলছেন এবং বিচারিক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে এরকম কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। এরকম বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি। আমরা আশাবাদী যে এই সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের যেই সব গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংস্কার করে ইতিবাচক পথেই বাংলাদেশকে এগিয়ে নেবেন। কাকুজি ভাই, আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জেড টিভির পক্ষ থেকে। দর্শক, আমরা বিশ্বাস রাখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের যে ভেঙে পড়া বা ধসে পড়া যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংস্কার করে মানুষের কল্যাণমুখী যে পথ, সেই পথে ফিরিয়ে আনবেন এবং আসলেই এ বাংলাদেশ হবে মানুষের, এ রাষ্ট্র হবে মানবিক এবং সাধারণ মানুষ এই রাষ্ট্রকে ভালোবেসে 5 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আমাদের বাংলাদেশের আকাশে যে নতুন সূর্য উদিত হলো, সেই সূর্যের আলো আমরা ধরে রাখবো, সেই সূর্যের আলোয় আলোকিত হবে বাংলাদেশ এবং আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশকে এগিয়ে নেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতোই শেষ করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।